নিখোঁজের ৯ বছর পর বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে নিয়ে নতুন তথ্য দিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ইলিয়াস আলীর মতো নেতা নিখোঁজ হওয়া বিএনপির রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি। আপনার কপাল ভালো, আপনি বাইরে যেতে পারতেছেন, এইখানে যারা আসে কেউ রিটার্ন যায় না। না, আমার চোখ বাঁধা ছিল, যেভাবে আমাকে উঠে আনছে ওইভাবে চোখ বেঁধে আমাকে মারতো। অবশেষে ইলিয়াস আলীকে নিয়ে মুখ খুলল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব জানিয়েছেন যে আসলে কি ইলিয়াস আলী বেঁচে আছেন নাকি জীবিত আছেন। বিএনপির ফখরুলের কথাগুলো শুনবো, পাশাপাশি আয়নাগর নিয়ে চাঞ্চল্যকর কিছু আলোচনা শুনবো। নিখোঁজের ৯ বছর পর বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে নিয়ে নতুন তথ্য দিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দাবি করেন, আওয়ামী লীগ সরকার ইলিয়াস আলীকে গুম করেনি, দলেরই কয়েকজন নেতার হাত রয়েছে। তবে মির্জা ফখরুল বলেন, টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে নেতৃত্ব দেয়ায় নিখোঁজ হয়েছে ইলিয়াস আলী। শনিবার বিকেলে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়ি চালক আনসার আলী সহ নিখোঁজ হন বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী। এর পরদিনই বিএনপি অভিযোগ করে তাকে সরকারই গুম করে রেখেছে। তার সন্ধানের দাবিতে হরতাল সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে দলটি। ইলিয়াস আলী নিখোঁজের ৯ বছর পর বিএনপির অভিযোগের বিপক্ষে দাঁড়ালেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, সরকার নয়, গুমের পেছনে দলের অনেকে দায়ী। আমি জানি আপনার সরকার, আমার বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ সরকার গুম করে নাই, কিন্তু গুমটা করলো কে এই সরকারের কাছে, এটা আমি জানতে চাই। ইলিয়াস গুমের পিছনে আমার দলের অভ্যন্তরে লুক্কায়িত যে বদমাশগুলো আছে তাদেরকে দয়া করে একটু আইডেন্টিফাই করে ব্যবস্থা করেন প্লিজ। আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ইলিয়াস আলীর মতো নেতা নিখোঁজ হওয়া বিএনপির রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি। জনাব ইলিয়াস আলী সাহেবের গুম হয়ে যাওয়া, নিখোঁজ হয়ে যাওয়া, এটা কোনো কাকতালীয় ব্যাপার বা সরকারের সিদ্ধান্তের ব্যাপার শুধু ছিল বলে আমরা কেউই মনে করি না। আমাদের বুঝতে হবে যে কি কারণে তিনি নিখোঁজ হলেন। কিছুদিন আগেই তিনি যে আন্দোলনটির সঙ্গে নেতৃত্ব দিচ্ছিলেন সিলেটে, হচ্ছে টিপাইমুখ বাঁধ, ভারতে যে টিপাইমুখ বাঁধ স্থাপন করা হবে তার বিরুদ্ধে তিনি একটা আন্দোলন গড়ে তুলেছিলেন। এটা অন্যতম প্রধান কারণ ইলিয়াস আলী সাহেবের গুম হয়ে যাওয়ার পেছনে। ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া নিয়ে নিজের বক্তব্য সম্পর্কে বিস্তারিত জানাতে রবিবার বিকেলে নিজের বাসায় সংবাদ সম্মেলন ডেকেছেন মির্জা আব্বাস। ইলিয়াস আলী সাহেবের ব্যাপারে আমরা প্রথম থেকে আমরা প্রচন্ড উদ্বিগ্ন। আমরা শুধু ইলিয়াস আলী সাহেব ও তার সঙ্গে যারা আছেন, গুম হয়েছেন, তাদের বিষয়গুলি আমরা নিয়ে আমরা অনেক আন্দোলন করেছি। আমরা আপনার হিউম্যান রাইটস যে আপনার কমিশন আছে বিদেশে, অর্থাৎ ইউনাইটেড নেশনসের, তাদের কাছে আমাদের প্রেজেন্টেশন গেছে এবং দিয়েছি। ইতিমধ্যে তাদের কমিটিও এসছে, আমার মনে হয় আপনি জানেন বোধ হয়, হিউম্যান রাইটসের ওদের কিন্তু আপনার ইউএন থেকে একটা ইনভেস্টিগেটিং টিম এসছে। ইতিমধ্যে আপনার যারা গুম হয়েছেন তাদের সন্তানদের সঙ্গে, স্ত্রীদের সঙ্গে তারা কথা বলতে শুরু করেছে। আমরা নিজেরা পার্টি থেকে কিন্তু নট অনলি ডেভেলপমেন্ট দিয়েছিলাম, আমরা নিজের পার্টি থেকেই ছেড়ে দিয়েছি, অসংখ্য জায়গায় আমরা ছেড়ে দিয়েছিলাম। তারই ফলশ্রুতিতে আজকে কিন্তু আপনার এই বিষয়গুলো আসছে। সুতরাং আমরা এখনো আশাবাদী যে এইগুলো আপনার সুস্পষ্ট ইনভেস্টিগেশন আমরা পাবো। এখন ইলিয়াস আলী সাহেব বেঁচে আছেন কি বেঁচে নেই এটা আমরা এখনো বলতে পারছি না, কারণ আমাদেরকে কর্তৃপক্ষ যারা রেসপন্সিবল এটার জন্য, আর্মি অথবা আপনার পুলিশ, তারা এখন পর্যন্ত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারা এখন পর্যন্ত আমাদেরকে সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলেনি। আমরা এই চাপ অব্যাহত রেখেছি। আমরা পরিষ্কারভাবে জানতে চাই যে ইলিয়াস আলী আমাদের মাঝে আছেন কি নেই, কারণ তার পরিবার এখনো সেই জিনিসটা না জানার ফলে তারা যে তাদের একটা রিলিজিয়াস ব্যাপার আছে, তাদের সাংসারিক ব্যাপার আছে, তাদের বৈষয়িক ব্যাপার আছে, সেগুলো করলেই তারা সমাধান করতে পারছে না। এই বিষয়গুলো আমরা অত্যন্ত সিরিয়াসলি আমরা কাজগুলো করছি। ওর সম্ভবত দিন আর রাত্র তো তফাৎ বুঝতে পারি নাই, আমাকে জিজ্ঞাসাবাদের জন্য চোখটোক বেঁধে নিয়ে যাওয়া হয়। চোখটোক বেঁধে নিয়ে গিয়ে আমাকে পুনরায় জিজ্ঞাসাবাদ করে সেম জিনিসপত্র, খুব মারধর করা হয়, প্রচণ্ড মারধর করার পরে আমাকে আরেকটা রুমে নিয়ে যাওয়া হয়। ওই রুমে আমি একজনকে দেখতে পাই, ওনার নাম ছিল লিটন, ওনার বাড়ি বাড্ডাতে। ওনাকে নাকি অনেক আগে বন্দি করে রাখছে। উনি অলিম্পিকে বাংলাদেশের হয়ে দুবাইতে যাওয়ার কথা ছিল। তারপর এখানে থাকি, এইখান থেকে পুনরায় আমাকে আবার জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। সেম আপনার খুব মারধর করা হয়,
আমাকে ইলেকট্রিক শর্ট দেওয়া হয়, অনেক নির্যাতন নিপীড়ন করা হয়। তারপর আবার পুনরায় আমাকে ওইখান থেকে আরেকটা রুমে নিয়ে আসে। ওইখানে আপনার রাখার পরে পুনরায় আমাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। একদিন আমাকে বাইরে নিয়ে যাওয়া হয়, মেঘনা ব্রিজের উপরে বালির বস্তা বাঁধা হয়। আমাকে এখানে অস্ত্র ধরে, তো বলে যে এখন আমাকে ফেলে দিবে। তো একজন বলতেছে স্যার কি শ্যুট করেই ফেলে দিব? তো বললো যে না, শ্যুট করার পরে ওনার পেটে ব্লেড দিয়ে পোজ দিয়ে দিন যেন লাশ বেশি না ওঠে। তারপর একটা কল আসে, ইয়েস স্যার, ওকে স্যার, ঠিক আছে স্যার। তখন ফোনটা রাখার সাথে সাথে আমাকে জিজ্ঞেস করে যে তোর নাকি কোনো আত্মীয় স্বজন প্রশাসনে নাই? তো আমি বললাম যে নাই, আমার ব্লাড কালেকশনের কেউ নাই। তখনই আমাকে প্রচণ্ড মারে, শুধু মুখের মধ্যে। আমার মনে হয়েছে 4-5 জন মিলে আমাকে গাড়ির মধ্যেই কিলাইছে। আমার এগুলো ফাটায় লাইছিল, রক্ত বের হয়েছে। ওইখান থেকে আমাকে নিয়ে আসা, নিয়ে আরেকটা রুমের মধ্যে রাখে। ওইখানে একটা ছেলে ছিল আপনার, তার নাম ছিল, প্রথম সে বলছিল শাহেং শাহ, পরবর্তীতে সে বলে বাড্ডা সোহেল, বংশালের সোহেল। সোহেল আমাকে খুব সান্ত্বনা দিত। সোহেল আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কী করেন? আমি বলছি মালয়েশিয়াতে রাজনীতিতে সম্পৃক্ত, আমার পরিবার বিএনপির রাজনীতির সাথে জড়িত অনেক আগে থেকে। আমার ভাই বিএনপির শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক, পারিবারিকভাবে আমরা বিএনপি করি। আর আমি তেমন একটা বাংলাদেশের রাজনীতিতে ইনভলভ না, আমি ছুটিতে আসছি বিয়ে করার জন্য। তো ডিটেল শোনার পরে সে বলল আপনাকে মারবে না, এখানে বিএনপির অনেক নেতাকে রাখা হয়েছে, ইলিয়াস আলীকেও রাখা হয়েছে, কাউকে মারে নাই, সবাইকে ছেড়ে দিবে, হয়তো বা আপনি একটু আগে মুক্তি পাইবেন, যেহেতু আপনি ওইটার সাথে জড়িত না, তেমনভাবে রাজনীতিতে অ্যাক্টিভ না, কান্না করার দরকার নাই, দোয়া করেন বের হয়ে যাবেন। আর যদি বের হন তাহলে একটু বংশাল গিয়ে বললেন যে যুবনেতা সোহেল, আপনি যার কাছেই বলেন বংশাল যুবনেতা সোহেল বললে সবাই আমাকে চিনবে, বললেন যে আমি বেঁচে আছি, আর যদি বেঁচে থাকি তাহলে রাজপথে দেখা হবে। আর তারপরে আবার আমাকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য নেয়, আরেকটা রুমে নিয়ে যায়। ওইখানে আমি একটা ছেলেকে দেখতে পাই যার বুকের হাড় সব ভাঙা ছিল। তাকে ইন্ডিয়াতে গ্রেফতার করা হয়, প্রচণ্ড মারে ইন্ডিয়াতে, পরে বাংলাদেশের কাছে হ্যান্ডওভার করা হয়। তার বাড়িটা কোন দিকে আমি জানি না, তারা 2 বন্ধু ট্যুরিস্টে গেছিলো, আমাকে বলল। একজনকে ইন্ডিয়াতে রেখে দেওয়া হয়, সে ইন্ডিয়ান প্রশাসনের সাথে কাজ করার জন্য সম্মতি প্রদান করে। আর এই যে ছেলেটা, সে বলছে আমি বাংলাদেশে চলে যাব। তখন তাকে প্রচণ্ড মেরে বাংলাদেশে বর্ডার গার্ডের কাছে হস্তান্তর করা হয়। তার এইগুলো ইনফেকশন হয়ে গেছিলো বুকের মধ্যে, যেহেতু হাড় সবগুলো ভাঙা। তারপরে এখান থেকে আমাকে আরেকটা রুমে রাখে, আমাকে আমার জামা কাপড় রিটার্ন দেওয়া হয়। জামা কাপড় আমার যে অবস্থায় আমাকে ওরা উঠাই নিছিল, ওইগুলো রিটার্ন দেওয়ার পরে আমি ভাবছি যে আমাকে ছেড়ে দিবে। তো ওইখান থেকে আমাকে বের করে নিয়ে যাওয়ার সময় আমাকে বলা হয় সরকারের বিরুদ্ধে কখনো কিছু লিখবা না, কোথায় ছিলে, কেমনে ছিলে, কোনো কিছু কারো কাছে বলবে না, যদি বলো তুমি এবং তোমার পরিবার শেষ। তো আমি বললাম যে আমি প্রয়োজনে আমার পরিবার নিয়ে দূরে কোথাও চলে যাব, দেশের বাইরে। তো বলছে যে তুমি দেশের বাইরে যাওয়ার চিন্তাও করবা না, তোমাকে আমরা নজরদারিতে রাখবো। তারপরে আমাকে বললো, একটা লকারের মতো সাউন্ড আমি পাইলাম, খুললো, বললো যে তোমার মোবাইল, তোমার মানি ব্যাগ, মালয়েশিয়ান লাইসেন্স সব কিছু আমরা এই যে ওনাদের কাছে হ্যান্ডওভার করতেছি, ওনারা তোমাকে নিয়ে যাবে। পরে 2-3 জন লোক আমাকে ওইখান থেকে সেম আপনার সিঁড়ি দিয়ে উপরে উঠায়, কলিপসেবল গেট খোলা হয়, কেচি গেট, আর একটা শাটারের শব্দ আমি পাই। পরে আমাকে একটা গাড়িতে উঠানো হয়। গাড়িতে উঠানোর পরে আমাকে গাড়িটা মোটামুটি 10-15 মিনিট চলার পরে সামনে যিনি বসা, উনি বললো যে আমার চোখটা খুলে দেওয়ার জন্যে। তখন আমার হাত পিছনে বাঁধা, চোখ খুলে দিল। তখন উনি বলল যে আপনার মোবাইল, পাসপোর্ট এগুলো কিন্তু আমরা আনি নাই, আমাদেরকে দেওয়া হয় নাই। তো আমি বলছি স্যার আমার এগুলো প্রয়োজন নাই, আপনারা আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন। তো বলছে জি ছেড়ে দিব। তাৎক্ষণিক কিছুক্ষণ যাওয়ার পরে দেখলাম যে আমাকে ওনারা মিন্টু রোড নিয়ে যায়, ডিবি কার্যালয়ে। ওইখানে আমাকে বন্দি করে। বন্দি অবস্থায় অনেক দিন ছিলাম। আমার পরিবারকে ডাকানো হয়, 14 লাখ টাকা নেওয়া হয় আমার পরিবার থেকে আমাকে ছেড়ে দেওয়ার কথা বলে। পরে আমাকে ছাড়া হয় না, কোর্টের মাধ্যমে রিমান্ডে আনা হয়। রিমান্ডের কথা বলে 4-5 লাখ টাকা ওনারা পুনরায় আমার পরিবারের কাছ থেকে নেয়। বিভিন্ন সময় বিভিন্নভাবে ওনারা আমার পরিবারের কাছ থেকে টাকা নেওয়া হয়। তারপর আমাকে কোর্টে চালান করে দেয়। কোর্টে চালান করার পরে আমি জজকে বলি একটা পার্সোনাল রুমে নিয়ে যায় 2-3 জনকে। আমি মহামান্য জজকে বলি, দেখেন স্যার, আমি মালয়েশিয়া প্রবাসী একজন ব্যবসায়ী, আমাকে দীর্ঘদিন গুম করে রাখছে, আমি জানি না কোথায় ছিলাম, আমাকে খুব টর্চার করা হয়, যেটা পৃথিবীর কোনো হিংস্র জানোয়ার কেউ করে না। তো উনি বললো যে কোথায় মারছে। আমি বললাম তাহলে আমি শার্ট আর প্যান্ট খুলতে হবে। তো বলছে ঠিক আছে, আমি বুঝতে পারছি। তো উনি আমার পাসপোর্ট নাম্বার নিয়ে চেক করে দেখে যে আমি 2008 সালে মালয়েশিয়া আসি।
তখন উনি কাগজটা ছুঁড়ে ফেলে দেয়, যেই মামলাটা আমার বিরুদ্ধে দেওয়া হয় এই কাগজটা ওই পুলিশের যে কর্মকর্তা ওনার দিকে ছুঁড়ে ফেলে দিয়ে বলে যে আপনারা এগুলো কী মামলা নিয়ে আসেন যেটির কোনো ভ্যালিড নাই। এই লোকের যে জবানবন্দি দিচ্ছে আর এই মামলা যেটা আপনি রুজু করছেন এর সাথে ওনার কথার কোনো মিল নাই, সুতরাং এই ধরনের মামলা আমার কাছে আনবেন না। আর উনি কাগজের নিচে ওইখানে লিখে একটা কাগজ ওনাদেরকে দেয় যে শেখ মোহাম্মদ সেলিমকে সাবধানতার সহিত পরিবারের সামনে জিজ্ঞাসাবাদ করার জন্য আদেশ প্রদান করা হচ্ছে। যেই অবস্থায় ওনাকে আমার আদালত থেকে আপনাদের জিম্মায় দেওয়া হচ্ছে, পুনরায় একই অবস্থায় ওনাকে আমার আদালতে সোপর্দ করা হবে, আপনাদেরকে আদেশ করা হলো। তখন ওনারা আমার ওইখান থেকে নিয়ে যায়, তারপর আমার পরিবারের সাথে পুনরায় সাক্ষাৎ করে, টাকা পয়সা নেয় ডিবিতে। তারপরে আমাকে কেরানীগঞ্জে 3 দিনের মাথায়, 4 দিনের রিমান্ড ছিল, 3 দিনের মাথায় ওনারা আমাকে কেরানীগঞ্জে প্রেরণ করে দেয়। কেরানীগঞ্জ থেকে কাশিমপুর থেকে আমি জামিন নিয়ে বের হই সম্ভবত নভেম্বরের লাস্টে দিয়ে। আমি মে মাসের 29 তারিখে আমাকে ওনারা গুম করে। আমি নভেম্বরের লাস্টে গুম আর ডিবিতে আমি প্রায় 2.5 থেকে 3 মাসের মতো ছিলাম মেবি, কারণ ওইখানে আপনার টাইমটা আসলে আমরা বুঝি নাই, দিন আর রাত। ডিবিতে বোঝা যায় তো কিছুটা, বাট আয়নাগর যেটা ওটা তো আর আয়নাগর আগে জানতাম না, বাট ওইখানে দিন আর রাত্র বোঝা যাইতো না। আমার মনে হয়েছিল যে আমাকে মাটির নিচে রাখা হয়েছে, অন্ধকার লাইটও ছিল, লাইট একটা উপরে ছিল, কোনো ফ্যান ছিল না, প্রচণ্ড গরম। আপনার দিনগুলো কেমন যেত? খুব ভয়াবহ অবস্থা, আমি দিন আর রাত বুঝতে পারতাম না। ক্ষুধা লাগছে, খাবার দেয় না, আবার এইমাত্র খাবার দিল, কিছুক্ষণ পরে আবার খাবার দিচ্ছে। টয়লেটে আপনার খুব নির্যাতন করতো, টয়লেটে প্রথম কয়েকজনের সাথে রাখছে, লাস্টে দিয়ে আপনার একলা রাখছে আমাকে। আর টয়লেটে খুব নির্যাতন করতো, 1 মিনিটের কম সময় দিত টয়লেটে, বাইরে দিয়ে লক করতো, ওনারা লাথি মেরে ভিতরে ঢুকে যাইতো। আমি যতটুকু প্রথম তো বুঝতে পারি নাই, আমি তো আসলে হতভম্ব হয়ে গেছি। পরবর্তীতে আমি বুঝতে পারি, আর নেত্র নিউজ একটা ইনকোয়ারি করে ইনভেস্টিগেশন করে বের করছিল, মালয়েশিয়াতে সেলিম নামে একজন লোক ছিল, যিনি গাজীপুরে বাসা বাড়া ছিলেন। তো ওই সেলিম কোটোয়ালি পাড়াতে সম্ভবত বোমা পুঁতে রাখছিল বা এরকম একটা মামলার আসামি ছিল। ওই সেলিমকে টার্গেট করে ওনারা আমাকে আয়নাগরে উঠিয়ে নিয়ে যায়। যখন তারা বুঝতে পারে যে এইটা সেই সেলিম না, আর আমি অরিজিনাল সেলিম, আর ওই লোকের নাম ছিল সম্ভবত ইকবাল হোসেন, যখন তারা বুঝতে পারে তখন আয়নাগর থেকে আমাকে বের করে দেয়। আর ওনারা যখন আমাকে ছেড়ে দেয় তখন বলছিল যে এইখানে ওয়ান ওয়ে রাস্তা, আপনার কপাল ভালো, আপনি বাইরে যেতে পারতেছেন, এইখানে যারা আসে কেউ রিটার্ন যায় না। না, আমার চোখ বাঁধা ছিল, যেভাবে আমাকে উঠায় আনছে ওইভাবে চোখ বেঁধে আমাকে মারতো। আর ওই যে রুমের ভিতরে বাড্ডা লিটনের সাথে দেখা হয়েছিল, সোহেলের সাথে আমার কথা হয়েছিল। সোহেল বলল বিএনপির আর অনেকে আছে, এম এ ইলিয়াস আলী সহ অনেকের কথা বলছি। আমি বাংলাদেশের আমি বের হওয়ার পরে ওনারা সুপ্রিম কোর্ট থেকে আমার জামিন ক্যান্সেল করা হয়। 6 মাসের জামিন ছিল, 1 মাসের মাথায় ওনারা আমার জামিন ক্যান্সেল করে আমাকে কোর্ট সারেন্ডার করার জন্য লেটার পাঠায় আমার বাড়িতে। তখন আমি পালিয়ে মালয়েশিয়া চলে আসি জীবন রক্ষায়। আর মালয়েশিয়া আসার পরে এম্বাসির লোকজন পরিচয় দিয়ে আমাকে বুকিট বিনতাং থেকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন আমি ইউএনের আন্ডারে ইউএনকে জানাই, মালয়েশিয়া ইউএনকে, ওনারা আমাকে আশ্রয় প্রদান করে, পলিটিক্যাল আশ্রয় যেটা, রাজনৈতিক আশ্রয়। আমি এখন ওইভাবেই আছি, আমার পাসপোর্ট নাই। এইখানেও আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাকে অনেক হুমকি দিচ্ছে, বিশেষ করে রেজাউল নাকি আওয়ামী লীগের সভাপতি, যিনি উনি কাজাংয়ের আওয়ামী লীগের সভাপতি, বা বিভিন্ন সময় বিভিন্ন আওয়ামী লীগের পরিচয় দিয়ে আমাকে হুমকি দামকি, আমার বাড়িতে হুমকি দামকি, ডিজিএফআই গিয়ে আমার আম্মাকে গালাগালি করা, আমার ভাইয়া বাড়িতে থাকতে পারে না যে বিএনপির সাথে জড়িত। অনেক হেনস্থার শিকার হয়েছি পারিবারিকভাবে, আমরা অর্থনৈতিকভাবে আমাদেরকে একেবারে রাস্তায় নামিয়ে দিয়েছে। আমি এটা সুষ্ঠু বিচার চাই, এবং যারা গুম আছে এখনও আয়নাগর থেকে অনেকে বের হয়ে আসছে, আপনারা জানেন। আমি চাই যারা ওইখানে গুম, শত শত মানুষের কান্নার শব্দ আমি শুনতে পেয়েছি। তো আমি চাই সমস্ত গুম যারা আছে সবাইকে যেন ছেড়ে দেওয়া হয়। আপনারা প্রতিবাদ করুন, সাংবাদিক, অনলাইন সোশ্যাল মিডিয়া যারাই আপনারা আছেন, আপনারা প্রতিবাদ তুলুন, আওয়াজ তুলুন। যেহেতু স্বৈরাচারী সরকার বিদায় নিছে, এখন যারা বন্দী আছে সবাই। দর্শক, আলোচনা শুনে বুঝতে পেরেছেন। তো বিএনপির মির্জা ফখরুল যেটা বলেছেন, এটা কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। আসলেও এখনও পর্যন্ত সঠিক কোনো তথ্য জানা যাচ্ছে না যে ইলিয়াস আলীকে জীবিত আছেন নাকি মৃত আছেন। তবে যারা আয়নাগরে আছিলেন বা যারা আয়নাগরে থেকেছেন, এই বিষয়ে যাদের অভিজ্ঞতা আছে, তারা মনে করতেছেন এখনও বিএনপির এই বর্ষিয়ান নেতা তিনি জীবিত আছেন। তো জীবিত আছেন কিনা এটা আমাদের আসলে এখন ভালো তদন্ত করতে হবে। আমরা জানি যে ভারতের সাথে এই দেশের সরকারের কিন্তু একটা ভালো সম্পর্ক ছিল। বাংলাদেশের মানুষ গ্রেপ্তার হলে তাকে ভারতে পাওয়া যেত, গুম হলেও ভারতে পাওয়া যেত। তো ইলিয়াস আলীকে আসলে ভারতের কোনো আয়নাগরে বা জেলখানে আছেন কিনা সেটাও একটা দেখার বিষয়। তো আমরা চাই সরকার যেন এটা অতি শীঘ্রই খুব ভালোভাবে, দ্রুত, খুব কঠিনভাবে তদন্ত করে দেশে এবং দেশের ভারতে, তাহলেই আসলে জানা যাবে যে ইলিয়াস আলী কি জীবিত আছে নাকি মৃত আছে।